আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আলোচনা করব জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি নিয়ে। বনলতা সেন কবিতাটিকে বলা যায় রোম্যান্টিক প্রেমের গীতি কবিতা। গীতি কবিতার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই কবিতার মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে। গীতি কবিতার মধ্যে যেমন কবির ব্যক্তিগত আবেগ, কামনা, বাসনা, সুরের মূর্ছনা বয়ে যায়, বনলতা সেন কবিতাটি পাঠ করার সময়ও তেমনই এক সুরের মাধুর্য খুঁজে পাওয়া যায়। বনলতা সেন কবিতাটি নিয়ে কথা বলার আগে কবির কবিসত্তা সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে নেওয়া দরকার। যে কোনো কবির সাহিত্যকর্ম বোঝার জন্য তার কবিসত্তা সম্পর্কে অবশ্যই ধারণা রাখা উচিত। কবিসত্তা সম্পর্কে জেনে নিলে কবির সাহিত্য সৃষ্টি সম্পর্কে তার মাধুর্য, তার মূলভাব বোঝা অনেকটা সহজ হয়ে যায়। জীবনানন্দ দাশ যে প্রকৃতির কবি, রূপসী বাংলার কবি, সে কথা বলার অপেক্ষা রাখে না। জীবনানন্দ দাশের সাহিত্য পাঠ করলে মনে হয় প্রকৃতির প্রতি তার একটা দায় ছিল। তার সাহিত্যের মধ্যে প্রকৃতি এমনভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রেম, বিরহ, ইতিহাস, চেতনা সব কিছুতে তিনি প্রকৃতি নিয়ে এসেছেন। প্রকৃতির অনুষঙ্গের মাধ্যমেও মানব জীবনের সর্বাঙ্গীন বিষয় আদি কীভাবে ফুটিয়ে তোলা যায়, সেই ব্যাপারটি জীবনানন্দ দাশের কবিত্ব সত্তার মধ্যে অত্যন্ত সুচারুভাবে ফুটে উঠেছে এবং পাঠকের দৃষ্টিগোচর হয় কী পরিমাণ প্রকৃতির অনুষঙ্গ তার কবিতার মধ্যে, তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে। প্রকৃতির সমস্ত রূপ, রস, গন্ধ, শ্যামল পৃথিবীতে সমস্ত রূপ সমারোহকে, প্রকৃতির মনোরাজ্যের সমস্ত রহস্যকে স্বচ্ছন্দের সঙ্গে মানব অনুভূতির সঙ্গে রূপ দিতে সক্ষম হয়েছিলেন জীবনানন্দ দাশ। বনলতা সেন কবিতার মধ্যেও এই বিষয়টি দৃষ্টিগোচর হয়। জীবনানন্দ দাশ তার কবিতায় মানুষের জীবন ভাষ্য তুলে ধরার পাশাপাশি প্রকৃতির সাথে মানব জীবনের মেলবন্ধনগুলো প্রকাশ করেছেন। কবিতার মধ্যে মানব জীবনের রূপ অঙ্কন করতে গিয়ে তিনি ইতিহাস, বিভিন্ন চিত্রকল্প, ব্যঞ্জনার আশ্রয় নিয়েছেন। প্রকৃতির প্রেক্ষাপট কবিতার মধ্যে এতটাই জীবন্ত হয়ে উঠেছে যেন প্রকৃতি একটা চরিত্র হয়ে গেছে তার কবিতায়। জীবনানন্দ দাশের কাব্য সম্ভারের মধ্যে অন্যতম একটি কাব্য হলো বনলতা সেন। বনলতা সেন কাব্যের নাম কবিতা হলো বনলতা সেন। বনলতা সেন কবিতাটিতে তার নিজস্ব কাব্যরীতির পরিস্ফুটন ঘটেছে। বনলতা সেন কবিতাটিকে বলা যায় অনেকগুলো ফুলে গাঁথা একটি মালা, কারণ এই কবিতার মধ্যে কোনো একটি বিশেষ দিক প্রকটিত হয়নি, অনেকগুলো বিষয়ের সমন্বিত রূপ হলো এই কবিতাটি। যেমন এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে ইতিহাস চেতনা, প্রকৃতি চেতনা, মানব জীবনের চিরায়ত সত্যর পাশাপাশি শিল্পগুণেরও বিভিন্ন দিক এই কবিতার মধ্যে খুঁজে পাওয়া যায়। তাই বনলতা সেন কবিতাটিকে বলা যায় অপরূপ সৌন্দর্যে ভরা এক অমৃত ভাণ্ডার। এই কবিতাটি জীবনানন্দ দাশের নিজস্ব চেতনার আশ্চর্য এক দীপশিখা। বনলতা সেন কবিতাটি সম্পর্কে সমালোচকরা বলেছেন, এডগার অ্যালান পোয়ের টু হেলেন কবিতাটি থেকে অনুপ্রাণিত হয়ে জীবনানন্দ দাশ এই কবিতাটি লিখেছেন। টু হেলেন কবিতার সাথে এই কবিতার বিষয়বস্তুর সাদৃশ্য রয়েছে, যদিও বনলতা সেন কবিতার সাথে টু হেলেন কবিতার মৌলিক বিষয়গুলোতে পার্থক্য রয়েছে। সে যাই হোক, প্রতিটি কবি কোনো না কোনো লেখা দ্বারা, কোনো না কোনো কবির দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকে। জীবনানন্দ দাশ তার নিজস্ব গুণে বাংলা সাহিত্যে অমর হয়ে রয়েছেন এবং বিশেষ জায়গা দখল করে রয়েছে। মূল কবিতায় প্রবেশ করব তার আগে জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। জীবনানন্দ দাশ প্রথম জীবনে নজরুল এবং রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত হয়েছিল। পরবর্তীতে তিনি নিজের স্বকীয় একটি ধারা গড়ে তুলেছেন। তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য হল চিত্ররূপময়তা। তিনি যখন প্রথম বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছিল, তার কবিতা নিয়ে বহু বিতর্ক হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ তার কবিসত্তাকে সমর্থন করেছেন এবং একটি চিঠিতে তার সেই কবিসত্তা সম্পর্কে প্রশংসা করেছেন এবং তাকে চিত্ররূপময়তার কবি বলে আখ্যা দিয়েছেন।
যে সময়টাতে জীবনানন্দ দাশের বিরুদ্ধে ছিল অনেক লোক, সেই সময়টাতে তার কবিত্ব শক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেনি রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাশ সবচেয়ে স্বতন্ত্র এবং সবচেয়ে নির্জন কবি ছিলেন। একজন প্রচার বিমুখ কবি ছিলেন জীবনানন্দ দাশ। গীতি কবিতার জগতে রবীন্দ্রনাথের পর এমন কবি ছিল না বললেই চলে। বনলতা সেন কবিতার প্রতিটি লাইনে দৃষ্টি এবং স্পর্শ ইন্দ্রিয়ের জাল বুনে বর্ণনা করে গেছেন জীবনানন্দ দাশ। তার কবিতার বর্ণনার অন্যতম বাহন হলো তার উপমা। উপমার মাধ্যমে তিনি পাঠকের মন ছুঁয়ে দিয়েছেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বনলতা সেন কবিতাটিতে 18টি লাইন রয়েছে। এই 18টি লাইনের প্রতিটি লাইনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি লাইনই বিশেষ বিশেষ ব্যঞ্জনা রয়েছে। কবিতাটিতে 3টি স্তবক রয়েছে। প্রথম স্তবকে যে লাইনগুলো রয়েছে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। এখানে কবির ইতিহাস চেতনা যেমন প্রকাশিত হয়েছে, তেমনি মানব সত্তার চিরায়ত সত্যগুলো প্রকাশিত হয়েছে। মানব সত্তার যে এই পথ চলা, এটা চক্রাকারে ঘুরছে, শেষ হচ্ছে না, হাজার হাজার বছর ধরে চলছে। প্রবীণরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আবার নতুন নতুন শিশু এসে মানব সত্তার এই পথ ধরে নতুন নতুনভাবে হেঁটে চলছে। জীবনানন্দ দাশ যে ইতিহাস সচেতন কবি ছিলেন, এই লাইনগুলোর মধ্যে সেই ব্যাপারটি ফুটে উঠেছে। তিনি এখানে সিংহল সমুদ্র মালয় সাগরের বর্ণনা করেছেন। পাশাপাশি 3য় থেকে 6ষ্ঠ শতকের রাজা বিম্বিসা নগরী অশোকের কথা বলেছেন। মানব সভ্যতার ইতিহাস হাজার বছরের। এখানে কবি নিজেকে মানব সত্তার প্রতিনিধি হিসেবে প্রকাশ করেছেন। মানব সভ্যতার হাজার বছরের চলাচলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, সেজন্যই কবি নিজেকে ক্লান্ত প্রাণ হিসেবে উল্লেখ করেছে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। সফেন বলতে বোঝায় সমুদ্রের যে সাদা সাদা ফেনা। আমাদের জীবনে চলার পথে মাঝে মাঝে আমরা ক্লান্ত হয়ে যাই, মনে হয় চারদিক থেকে কিছু একটা আমাদের ঘিরে ধরেছে। জীবনে চলার পথে বিভিন্ন ক্লান্তি হতাশা যখন মানুষকে জেঁকে বসে, তখন সেটা অনেকটা শ্বাসরুদ্ধ করে ফেলে। সেটার সাদৃশ্য খুঁজে পেয়েছেন জীবনানন্দ দাশ সমুদ্রের ফেনার সাথে। জীবনের এই বিপর্যস্ত অবস্থায়, ক্লান্তিময় অবস্থায় মানব সভ্যতা কিছু না কিছুর মধ্যে শান্তি খুঁজে নেন। জীবন আনন্দ দাশকেও তেমনি শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বনলতা সেন চরিত্রটি এই কবিতায় একটি প্রতীকী চরিত্র। বনলতা সেন চরিত্রটিকে একজন চিরায়ত প্রেমিকার সাথে তুলনা করা যায়, আবার চিরায়ত প্রকৃতির সাথেও তুলনা করা যায়। একজন প্রেমিকের কাছে তার প্রেমিকার সব কিছুই সুন্দর হয়ে ওঠে। এখানে প্রেমিকার চুলকে অন্ধকার বিদিশা নগরীর সাথে তুলনা করা হয়েছে। মুক্তার শ্রাবস্তীর কারুকার্য, প্রেমিকার মুখকে ভারতের শ্রাবস্তী নগরীর কারুকার্যের শিল্প মাধুর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। লক্ষণীয় বিষয় যে জীবন আনন্দ দাশ তার প্রেমিকার রূপ বর্ণনা করার ক্ষেত্রেও ইতিহাসের বিভিন্ন অনুষঙ্গ টেনে নিয়ে এসেছেন এই কবিতার মধ্যে। জীবন আনন্দ দাশ এই কবিতার মধ্যে তার প্রেম আবেগকেও তুলে ধরেছেন চিত্রকল্পের মাধ্যমে। একজন মানুষ জীবনের গানি টেনে নিতে নিতে ক্লান্ত, তারও তো স্বাচ্ছন্দ্যের কিছু জায়গা থাকে, বা সেও স্বাচ্ছন্দ্য পেতে চায়, বা একসময় ক্লান্ত পথের যাত্রায় পেয়ে যায়। বিশাল সমুদ্রে চলতে চলতে যখন কোনো নাবিক হাল হারিয়ে ফেলে বা তার গন্তব্য স্থানের পথ খুঁজে পায় না, তখন সে যদি কোনো জনপদের চিহ্ন পায়, তাহলে সে যেরকম খুশি হয়ে যায়, তেমনিভাবে যখন জীবন আনন্দ দাশ বনলতা সেনকে দেখেছিলেন,
খুশি হয়ে গিয়েছিলেন। অতি দূর সমুদ্রের পর যে নাবিক হারায়েছে দিশা, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। লক্ষণীয় বিষয়, বনলতা সেনকে কবি দেখেছেন অন্ধকারে। ধরে নেওয়া যায় এই যে বনলতা সেন চরিত্রটি কবির কল্পনার একটি চরিত্র। মানুষ যখন বাস্তব জীবনে শান্তি খুঁজে না পান, তখন সে মাঝে মাঝে কল্পনার আশ্রয়ে নিজের একটি ভুবন গড়ে তোলে। জীবন আনন্দ দাশ তেমনই একটি কল্পনার চরিত্র সৃষ্টি করেছিল বনলতা সেন। এই কবিতার মধ্যে প্রকৃতির অনুষঙ্গ এসেছে, প্রেম এসেছে, একদিকে প্রেম এসেছে, অপরদিকে এই কবিতার মাঝে মৃত্যু চেতনাও ফুটে উঠেছে। পরবর্তী স্তবকের লাইনগুলোতে মৃত্যু চেতনা স্পষ্ট হয়ে উঠেছে। কবি বলেছেন, সমস্ত দিনের শেষে সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। মানুষের জীবনে হাজার বছরের পথ চলার পর, কিংবা বলতে পারি জন্ম থেকে আমরা যে পথ চলছি, এই পথ চলতে চলতে প্রত্যেকের জীবনে একটা সময় মৃত্যু ঘনিয়ে আসে এবং সব রং মুছে যায়। তখন পাণ্ডুলিপি করে আয়োজন, অর্থাৎ মৃত্যু আয়োজন করে। এইখানে এই লাইনের ভিতরে কবির মৃত্যু চেতনা স্পষ্ট হয়ে উঠেছে। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। প্রাচীন মিথ রয়েছে, মৃত্যুর পর মানুষ জোনাকি পোকা হয়ে যায়। কবি এখানে জোনাকি পোকার প্রতীকে মৃত্যু চেতনাটি তুলে ধরেছেন। মৃত্যুর সময় আমাদের জীবনের সব লেনদেন ফুরিয়ে যায়। তাই কবি বলেছেন, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের লেনদেন। জীবনের একটা সময় আসে যখন আমাদেরকে মৃত্যু বরণ করে নিতেই হয় এবং আমাদের জীবনের সব লেনদেন ফুরিয়ে যায়। এখানে জীবনকে কখনো কবি পাখির সাথে তুলনা করেছেন, কখনো কবি নদীর অনুষঙ্গে তুলে ধরেছেন। যখন জীবনে মৃত্যু আসে, জীবনে এক অন্ধকার ঘনিয়ে আসে, সেই অন্ধকার সময়েও আমাদের জীবনের সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমরা মনে করি। সেখান থেকেই কবি বলেছেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এখন কথা বলবো এই কবিতার শিল্পগুণ নিয়ে। জীবন আনন্দ দাশের কবিতার অন্যতম বৈশিষ্ট্য হলো চিত্রকল্পের ব্যবহার। এই কবিতার মধ্যে কবির নিজস্ব ভাব, ব্যঞ্জনা, বিশেষণের রূপকল্প ব্যবহার করেছেন। বুদ্ধদেব বসু তার কালের পুতুল গ্রন্থে জীবন আনন্দ দাশের কাব্যসত্তা সম্পর্কে বলেছেন, তার কাব্য বর্ণনা বহুল, তার বর্ণনা চিত্রবহুল এবং তার চিত্র বর্ণবহুল। বুদ্ধদেব বসুর উদ্ধৃতির মাধ্যমে জীবন আনন্দ দাশের শিল্পগুণ স্পষ্টভাবে ফুটে উঠেছে। জীবন আনন্দ দাশের কবিতার মধ্যে বিশেষ স্থান দখল করে রয়েছে প্রকৃতি, যেমন দারুচিনি দ্বীপ, মালয় সাগর, সিংহল সমুদ্র, জোনাকি, এরপর নদী, সবুজ ঘাস, রৌদ্র, সন্ধ্যা, শিশির ইত্যাদি। এছাড়া এই কবিতার মধ্যে আধুনিক নগর জীবনের হতাশা, আধুনিক নগর জীবনের যান্ত্রিক জীবনে আমরা মাঝে মাঝে গ্রামীণ প্রকৃতির মধ্যে একটু শান্তি খুঁজে পেতে চাই। কবিতার আধুনিক নগর জীবনের নিঃসঙ্গতা, বিষাদ, হতাশা থেকে মুক্তি পেতে নাটোরের বনলতা সেনকে আশ্রয় হিসেবে দেখেছেন। যখন কবি বলেছেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, নীড়ের সাথে তুলনা করেছেন বনলতা সেনের চোখকে। এখানে যেমন উপমার বিষয়টি স্পষ্ট হয়ে আছে, তেমনি নীড়ের সাথে আশ্রয়ের একটি বিষয় রয়েছে। তিনি বনলতা সেনকে আশ্রয় হিসেবে এখানে প্রকাশ করেছেন। এই বনলতা সেন হতে পারে প্রকৃতি, হতে পারে তার প্রেমিকা। এছাড়া এই কবিতায় প্রকৃতির রূপমুগ্ধতা, ঐতিহাসিক এবং ভৌগোলিক চেতনা, ইন্দ্রিয় সচেতনতা কবিতাটিকে অনন্য মাত্রা দিয়েছে। তার কবিতার অনন্য বৈশিষ্ট্য যে চিত্রধর্মিতা, সেই বিষয়টি এখানে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি যখন কোনো পাঠক পাঠ করছে, তার চোখের সামনেও সেই চিত্রকল্পগুলো শিল্পীর নিপুণ তুলির মাধ্যমে যেন স্পষ্ট হয়ে উঠছে। বনলতা সেন কবিতায় সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত মানুষের ভ্রমণ,
বিম্বিসার অশোকের ধূসর জগতে মানুষের অস্তিত্ব, বিদর্ভ নগরীর কালো রাতের সাথে চুলের বর্ণনা, শ্রাবস্তীর কারুকার্যপূর্ণ সুখের বর্ণনা পাঠক চিত্ত সঞ্চল করার পাশাপাশি সজীব করে তুলেছে। এই কবিতায় কবি অতীতের ব্যর্থতা বেদনাকে প্রথমে প্রকাশ করেছেন প্রথম স্তবকে। সেই ব্যর্থতা বেদনা থেকে মুক্তি পেতে চেয়েছেন নাটোরের বনলতা সেনের আশ্রয়ে। শেষে আবার কবিতায় মৃত্যু চেতনা প্রকাশিত হয়েছে। মানুষ জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যা থেকে কোনো কিছুর আশ্রয়ে মুক্তি পাচ্ছে। আবার মানুষ এভাবে চলতে চলতে মানুষ মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে। এই কবিতায় মানব সভ্যতার হাজার বছরের পুরনো ইতিহাস, শ্রাবস্তী, বিদিশা, এই যে নগরগুলোর নাম, এই নামগুলো মানব ঐতিহ্য বহন করে। জীবন আনন্দ দাশ বলেছিলেন উপমাই কবিত্ব। এই কবিতার মধ্যে অপরূপ উপমার ব্যবহার রয়েছে। যেমন সীমাহীন সমুদ্রের মধ্যে হাল ভাঙা দিশেহারা নাবিক সবুজ ঘাসের দেশ দারুচিনি বনাঞ্চল দেখে আশ্বস্ত হন, তেমনি রূপময়ী স্নিগ্ধ নারী বনলতা সেনকে কবি দেখে আশ্বস্ত হয়েছেন, প্রশান্তি পেয়েছেন। এই যে হালভাঙা নাবিকের সাথে কবির তুলনা, এটাও একটা উপমা। আবার দারুচিনি দ্বীপের সাথে বনলতা সেনের তুলনা, এটাও একটা উপমা। এই জায়গাগুলোতেই কবি উপমার ব্যবহার করেছেন। নগর জীবনে, যান্ত্রিক জীবনের জাতাকলে পিষ্ট হতে হতে জীবনে শান্তি আর স্বস্তি নেই। নগর জীবনের এই যন্ত্রণা থেকে, দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে মানুষ শান্তি এবং স্বস্তি খুঁজে বেড়ায়। কোনো প্রেমিক হৃদয় খুঁজে বেড়ায় নাটোরের বনলতা সেনের মতো প্রেমিকা। আবার একজন প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতির মাঝেও শান্তি খুঁজে নিতে পারে। নাটোরের বনলতা সেন চরিত্রটি প্রকৃতির প্রতীক, আবার প্রেমিকার প্রতীক। কবি এই কবিতায় বনলতা সেনকে প্রকৃতি হিসেবে উপস্থাপন করেছে, প্রেমিকা হিসেবে উপস্থাপন করেছে, আবার ইতিহাসের রূপকল্পে উপস্থাপন করেছেন। বনলতা সেনের নামের এই প্রেমিকাকে তিনি অতীতের অন্ধকার নগরী, বিদিশা নগরী, শ্রাবস্তীর কারুকার্যের সাথে তুলনা করেছেন। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা। এই কবিতাটি উপমা, রূপকল্প, শব্দচয়ন, অলঙ্কারের ব্যবহারে শ্রেষ্ঠ একটি কবিতা। পাখির নীড়ের মতো চোখ, চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, এই উপমা অনুপ্রাসগুলো চমৎকারভাবে বনলতা সেন কবিতাটিতে ব্যবহার করেছেন। পৃথিবীর সকল কর্ম কোলাহলকে স্থবির করে দিয়ে সমস্ত দিনের শেষে নিশ্চুপ নিস্তব্ধ সন্ধ্যা আসে। সারাদিনের কর্মমুখর ক্লান্তির শেষে সন্ধ্যার পাখিরা যেমন নীড়ে ফেরে, তেমনি কবির সমস্ত ক্লান্তি, জীবনের সমস্ত লেনদেন যখন ফুরিয়ে যায়, তখন তার মুখোমুখি অন্ধকারে বসে থাকে মানস প্রতিমা বনলতা সেন। কবির এই মানস প্রতিমা বনলতা সেন চরিত্রটি রহস্যময়ী। বনলতা সেন চরিত্রটি ইন্দ্রিয় আশ্রিত। এটিকে শুধু অনুভব করা যায়, অনুভব করে শান্তি পাওয়া যায়, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আমাদের মানব জীবনের শান্তির আশ্রয়ের জায়গাগুলো ইন্দ্রিয় আশ্রিত। আমরা আমাদের ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমেই সর্বোচ্চ শান্তি পেয়ে থাকি। দেখা যায় আমরা যে জিনিসগুলোতে সর্বোচ্চ শান্তি পাচ্ছি, সেই জিনিসগুলো আমাদের বেশিরভাগই স্বপ্ন, বেশিরভাগই কল্পনা। বনলতা সেন চরিত্রটিও কবির কল্পনা। বনলতা সেন কবিতায় কবি প্রকৃতির প্রতি তীব্র আসক্তি বোধ করেছেন এবং এই কবিতায় প্রকৃতি এক স্বতন্ত্র বিশেষ ভঙ্গি পেয়েছে। বনলতা সেন কবিতাটি একটি গীতি কবিতা। কিভাবে গীতি কবিতা, সেই বিষয়গুলো একটু স্পষ্ট করে দিচ্ছি। গীতি কবিতার মধ্যে আন্তরিকতাপূর্ণ অনুভূতি থাকে, স্বাচ্ছন্দ্য থাকে এবং সুরের মাধুর্য থাকে, গতি থাকে। এই কবিতাটি যখন কোনো পাঠক পাঠ করে তখন খুব কাছের মনে হয়। এই কবিতাটি কত বছর আগের সৃষ্টি, তারপরও বর্তমান প্রজন্মও এই কবিতাটিকে গ্রহণ করছে, কারণ এই কবিতার মধ্যে আন্তরিকতাপূর্ণ অনুভূতির শিল্প মাধুর্য জীবন আনন্দ দাশ রেখে গিয়েছেন। এই কবিতাটি পাঠ করলে পাঠকের মনের মধ্যে
এক সুরের ঝংকার এসে পড়ে। এই কবিতাটি পছন্দ করেনি এমন পাঠক নেই বললেই চলে। এই কবিতাটি ব্যক্তিগতভাবে আমারও ভীষণ পছন্দের। আশা করি এই আলোচনার মাধ্যমে কবিতার বিষয়বস্তু আঙ্গিক স্পষ্ট হয়ে উঠেছে। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।